ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ৬টি দুর্ঘটনা, নিহত ১, আহত অন্তত ১৫। ঢাকা বরিশাল নৌপথে ২টি লঞ্চের সংঘর্ষ। $৩০০ মিলিয়ন পাচারের অভিযোগে হাসিনা জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। আনিসুল হকের ১৬টি অ্যাকাউন্টে ২১ কোটি টাকা জব্দ। প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে ইনকিলাব মঞ্চ আটকে দেয়ায় কাকরাইল অবস্থান। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও জুলাই যোদ্ধাদের নিরাপত্তার দাবি। এবং সরবরাহ বাড়াতে নতুন পুরনো কূপ খননের উদ্যোগ। সিলেট গ্যাস ফিল্ডের দৈনিক ২৫০ মিলিয়ন ঘনফুট উৎপাদনের লক্ষ্য। স্বাগত। এখন দুপুরে আপনাদের সাথে আছে আমরা দুজন, আমি তানজিম শাফিন এবং আমি শরীফ রওশন। শাফিন, শীতের শুরুতে ঘন কুয়াশায় কিন্তু বিপাকে পড়েছে হাইওয়ে চলাচলকারী বাস, কাভার্ড ভ্যানগুলো। আজকে কিন্তু ঘন কুয়াশার কারণে মুন্সিগঞ্জে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে অন্তত 10টি যানবাহন কিন্তু দুর্ঘটনার কবলে পড়েছে এবং নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যান, মাইক্রো বাস এবং যাত্রীবাহী বাসগুলো একে অপরের দিকে ধাক্কা দেয়। ভোররাত থেকে কুয়াশাচ্ছন্ন যে সময়টা সকাল পর্যন্ত, এরই মধ্যে পৃথক 6টি দুর্ঘটনা ঘটেছে, যার মধ্যে একজন নিহতের হওয়ার খবর পাওয়া গেছে এবং 15 জন আহত হয়েছেন বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস। এ নিয়ে আমাদের হাতে প্রতিবেদন রয়েছে। ভোর 6টা, যখন ঘন কুয়াশা চারিদিকে, দৃষ্টিসীমা আটকায় 20 ফিটে, তখন দ্রুত গতিতে আসা কাভার্ড ভ্যান হুট করে পেছন থেকে ধাক্কা দেয় ধীর গতির মাইক্রোবাসকে। দুর্ঘটনার শুরুটা এখান থেকেই। পরে দুর্ঘটনার শিকার কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয় সাকুরা পরিবহনের একটি গাড়ি। একই সময় অ্যানা পরিবহনের গাড়ি কুয়াশাচ্ছন্ন রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় সাকুরা পরিবহনের গাড়িকে। পরে গ্রিন লাইন, গোল্ডেন লাইন সহ বেশ কয়েকটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়া গাড়িগুলোকে ধাক্কা দিতে থাকে। কিভাবে দুর্ঘটনা ঘটল? উত্তরে দুর্ঘটনার শিকার বাস চালক বলেন, কিছু বুঝে ওঠার আগেই নিয়ন্ত্রণ হারায় গাড়ি। পিছনে কয়েকটা গাড়ি এসে খাইছে, পরে আমার গাড়িও যখন ঘন কুয়াশার কারণে ব্রেক মারার পরেও আর কি নিয়ন্ত্রণ করা যায়নি আর কি। আমরা তো রানিং আসতেছি 40-50 এরকম স্পিড, আমরা রানিং আসতেছি, মানে আপনার 10 হাত দূরেও দেখা যাইতেছিল না। দুর্ঘটনার পরই উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। ঘন কুয়াশা কি কারণ বলছেন তারা? ঘন কুয়াশার কারণে পিছন থেকে একে অপরকে ধাক্কা মারা, যেটা ঘন কুয়াশাই হলো এটার দুর্ঘটনার মূল কারণ ছিল। এবং দেখা গেছে যারা অনেকেই আহত আছে, এই আহতদেরকে আমরা সবাই উদ্ধার করে হসপিটালে প্রেরণ করছি। আমরা যাত্রীগুলোকে দ্রুত এই গাড়িগুলোকে যাত্রী অন্য গাড়িতে শিফটিং করে দিই। আর প্রাইভেট কারে যে ড্রাইভার ছিল, ড্রাইভারকে আমরা রেস্কিউ করে শ্রীনগর হসপিটালে প্রেরণ করি, ওইখানে চিকিৎসাধীন ছিল। আর অন্য গাড়ির অ্যানা পরিবহন বা যে বাসের যে ড্রাইভার হেল্পাররা ছিল, তাদের কারো পা কেটে গেছে, কারো হাত কেটে গেছে, ছোটো ছোটো কাটা, এগুলোকে আমরা তাদেরকে অন্য গাড়িতে শিফটিং করে হাসপাতালে প্রেরণ করেছি। দুর্ঘটনা নাকি অন্য কিছু খতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন র্যাবের বিশেষ দল। একটা প্রাইভেট কারের পিছনে প্রথমে একটা কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এই ধাক্কা দেওয়ার পরে এটা যেহেতু ঢাকা মাওয়া এক্সপ্রেস হয়, এটাতে গাড়ির গতি থাকে অত্যাধিক, তো পিছনের গাড়িগুলা তো ওরা আর নিয়ন্ত্রণ রাখতে পারে নাই, পরপর 7টা গাড়ি দুর্ঘটনা কবলিত হয়। দুর্ঘটনায় অন্তত 15 জন আহত হয়েছে, যাদের মধ্যে ফরহাদ হোসেনের মৃত্যু হয়েছে হাসপাতালে নেয়ার পথে। গুরুতর আহত জাকিরকে ঢাকার একটি হাসপাতালে পাঠিয়েছে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। একজন মারা গেছেন, তার নাম হচ্ছে ফরহাদ, বয়স 40 বছর। আর আরেকজন এসেছিলেন জাকির হোসেন, তাকে গুরুতর আহত অবস্থায় নিয়ে আসা হয়েছিল এবং তাকে পরবর্তী চিকিৎসার জন্য মিটফোর্ড হসপিটালে রেফার করা হয়। একই দিন ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে আরও 6টি দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। কভারম্যান ছিল, তারপরে ইনা পরিবহন মাইর খাইছে, মাইর খাওয়ার পরে গাড়ি প্রতিটা গাড়ির সিরিয়ালে মাইর খাইছে, গাড়ির স্পিড, গাড়ির গতি কম ছিল। এই 4-5টা গাড়ি মাইর খাইছে, তাও
সম্ভবত ঘন কুয়াশার কারণে ঘটনা, কিন্তু সকালে প্রচুর কুয়াশা ছিল। আমাদের এই যে মেজান গাড়ি হালকা কানা ওই গাড়ির লাগে, এরপর বাকি অংশটা উনি আইলিংয়ের উপরে মাইরে দেয়। ঘন কুয়াশায় চালকদের আরও সতর্কভাবে গাড়ি চালাতে অনুরোধ করেছে হাইওয়ে পুলিশ। আরিফ হোসেন, এখন শ্রীনগর, মুন্সিগঞ্জ। রওশন, আমরা সড়কের দুর্ঘটনাগুলোর খবর দেখছিলাম যেগুলো মর্মান্তিক, পাশাপাশি নৌপথেও যে ঘন কুয়াশার কারণে বিপজ্জনক হয়ে উঠেছে তারও একটা প্রমাণ মিলেছে গত রাতে। যদিও সেখানে কেউ প্রাণ হারাননি, কোনো প্রাণহানি হয়নি, তবে অনেকজন আহত হয়েছেন। ঢাকা বরিশাল নৌপথে দুটি লঞ্চের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে এবং বিআইডব্লিউটিএ বলছে যে ঢাকা থেকে বরিশালগামী এবং বরিশাল থেকে ঢাকাগামী দুটি লঞ্চের মধ্যে সংঘর্ষ হয় এবং দুটি লঞ্চেরই অবস্থা কিন্তু খুবই খারাপ। এ বিষয়ে একটি প্রতিবেদন আছে অমিত হাসানের, দেখে আসবো সেটি। শনিবার রাত 2:15 ঘন কুয়াশার চাদরে আচ্ছন্ন ঢাকা বরিশাল নৌপথ। এমন সময় মুখোমুখি সংঘর্ষ হয় কীর্তনখোলা 10 ও প্রিন্স আওলাদ 10 লঞ্চের। মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায় লঞ্চ দুটির সামনের অংশ। যাত্রীদের বক্তব্যে ফুটে ওঠে দুর্ঘটনার ভয়াবহতার চিত্র। জানান, রাত 9টার দিকে বরিশাল থেকে প্রায় 1500 যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় এই লঞ্চটি। একই সময়ে ঢাকা থেকে ছেড়ে যায় প্রিন্স আওলাদ। মুখোমুখি সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয় লঞ্চ দুটির সামনের অংশ, ভেঙে যায় যাত্রীদের মোটরসাইকেল। ওটা আইসা সরাসরি এটা মানে আমাদের লঞ্চটা ছিল, ওটা একদম ডাইরেক্ট মেরে দিছে। তখন আমি আমার বাচ্চার ওয়াইফরে রেখে আসছি ঘরের ভিতরে, আমি আগে ওদিকে দৌড় দিছি, তখন লাগার সাথে সাথে আপনার আমি ছিটকা পড়ে গেছি। আমাদের সব ভয়াবহঙ্কর অবস্থা হয়েছে, সব আতঙ্কের মধ্যে আছিলাম। কীর্তনখোলা 10 লঞ্চটি রোববার সকালেই ঢাকা পৌঁছে যায়। তবে প্রিন্স আওলাদ 10 লঞ্চটি বেশি ঝুঁকিপূর্ণ হওয়ায় যাত্রীদের শুভরাজ 9 লঞ্চে তুলে নেওয়া হয়। দুপুর 1টায় বরিশাল নদীবন্দরে এসে পৌঁছায় লঞ্চটি। বিআইডব্লিউটিএর কর্তৃপক্ষ জানান, ঘন কুয়াশার সময় রাডার সিস্টেম সচল রাখা, ফগলাইট ব্যবহার করা সহ নানা ধরনের নির্দেশনা দেয়া হয়েছে। এ ঘটনার কারণ দর্শানোর জন্য 2 লঞ্চের মাস্টারকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ফেরিঘাটের ওখানে ওই ঘন কুয়াশার কারণে তাদের সংঘর্ষ হয়েছে, কিন্তু কোনো হতাহত হয়নি। এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সেদিকে লক্ষ্য রেখে নৌযান পরিচালনার দাবি যাত্রীদের। অমিত হাসান, এখন বরিশাল। নিউ ইয়র্ক ও লন্ডনে $300 মিলিয়ন পাচারের অভিযোগে শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। দুর্নীতি দমন কমিশনের 5 সদস্যের দল অনুসন্ধান শুরু করেছে। এর আগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ 9টি প্রকল্পে 80,000 কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় ও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় সংস্থাটি। 17 ডিসেম্বর থেকে তাদের বিরুদ্ধে অনুসন্ধানে কাজ শুরু হয়। এদিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 3 ব্যাংকের 16 অ্যাকাউন্টে 21 কোটি টাকার সন্ধান পেয়েছে দুদক। জব্দ করা হয়েছে তার সব অ্যাকাউন্ট। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য সব নথি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে রেড নোটিশ জারি করার বিষয়টি নিশ্চিত করবে পুলিশ সদর দপ্তর। রোববার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য জানান। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, জুলাই আগস্টের গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের হত্যাকাণ্ড সহ শেখ হাসিনা এবং তার সরকারের সব মানবতা বিরোধী অপরাধের বিচার কাজ করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সারা দেশের আদালতে হওয়া মামলা আলাদাভাবে চলবে। শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের তদন্ত আগামী 3 মাসের মধ্যেই শেষ করার জন্য কাজ করছে তদন্ত সংস্থা। আর ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়টি সরকারের রাষ্ট্রীয় উদ্যোগেই বলে জানান তাজুল ইসলাম। গত 17 অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। রেড অ্যালার্টের ব্যাপারে আমাদের দিক থেকে ফর্ম ফিল আপ করে আমরা পাঠিয়েছি, কিন্তু ইন্টারপোল এটা অ্যাক্টিভ করেছে কিনা সেইটা তথ্য আমার কাছে নাই। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ পুলিশের আইজিপি অফিস এটা বলতে পারবে। ভারতের সাথে বহিঃসমর্পণ চুক্তি যেটা আছে, অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি, সেই চুক্তির আলোকে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তটা সরকারকে নিতে হয়। সুতরাং সরকারের কাছে আমরা তথ্যাদি প্রেরণ করেছি। সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে কখন কিভাবে চাইবেন বা ইতিমধ্যে চেয়েছেন কিনা সেটা সরকার বলতে পারবেন, এটা আমাদের জানা নেই এখন পর্যন্ত। জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত ও আওয়ামী লীগের নিবন্ধন বাতিল সহ 3 দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা করে পুলিশি বাধায় কাকরাইলে অনশন কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। সেই খোঁজ রাখছেন সহকর্মী হাসিব বিল্লাহ, যুক্ত হব তার সাথে। হাসিব, জানাবেন কি বলছে কর্মসূচিতে অংশগ্রহণকারীরা, কতক্ষণ অবস্থান করবেন তারা কাকরাইলে?
শাফিন, মূলত তারা 3টি দফা দাবিতে এই অনশন কর্মসূচি পালন করছেন। মূলত তারা শাহবাগ থেকে বেলা 12টার দিকে মিছিল প্রদক্ষিণ করে শাহবাগ মোড় হয়ে সেই মৎস্য ভবন থেকে কাকরাইলি যে মসজিদ এটির সামনে এসে থমকে যায়, কারণ প্রধান উপদেষ্টার বাসভবন একটু সামনে, এখানে পুলিশের ব্যারিকেডের কারণে তারা এখানে অবস্থান করছেন। এবং তারা যতক্ষণ বলছেন যে তাদের দাবি পূরণের আশ্বাসে যতক্ষণ না প্রধান উপদেষ্টার কাছে তারা যেতে পারছেন অথবা উপদেষ্টাদেরকেও তাদের কাছে এসে একাত্মতা ঘোষণা না করছেন, ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি তারা চালিয়ে যাবেন। তাদের 3টি দাবি, তাদের মধ্যে একটি দাবি হচ্ছে যে জুলাই বিপ্লবের যারা যোদ্ধা, যারা সামনে থেকে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, আন্দোলন করেছেন এবং কর্তৃত্ববাদী শাসককে দেশ থেকে বাধ্য করেছেন, সেই আন্দোলনে যারা সম্মুখ সারির যোদ্ধা তারা বিভিন্নভাবে হুমকি পাচ্ছেন আওয়ামী লীগের দোসর অথবা আওয়ামী লীগের বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর পক্ষ থেকে, ছাত্রলীগ যেটি নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন তাদের পক্ষ থেকে অথবা আরও অন্যান্য সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে। এবং মূলত আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মূলত তারা ঘোষণা দিয়েছে বা ঘোষণা দিয়ে গুপ্ত হত্যায় তারা মেতে উঠেছে, এমনটি তারা অভিযোগ করছেন, তারা দাবি তুলছেন। এই জন্য তারা এই তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে কঠোরভাবে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি তুলছেন। এবং একই সঙ্গে যারা এই গুপ্ত হত্যার সঙ্গে জড়িত তাদেরকে গ্রেফতার করে অবিলম্বে বিচারের মুখোমুখি করতে হবে। এবং তারা ইতিমধ্যে বলছেন যে প্রায় 5 জন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে 5 জন এই যোদ্ধা, সম্মুখ সারির যোদ্ধা, তারা এই গুপ্ত হত্যার শিকার হয়েছেন। আসলে এইটি বন্ধ করতে হবে এবং যারা জড়িত তাদের বিচার করতে হবে। এবং একই সঙ্গে এটার সঙ্গে যারা জড়িত এবং যে রাজনৈতিক দলটি গণহত্যার দায় এড়াতে পারে না, যে রাজনৈতিক দলটি, সেই রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করতে হবে যেন তারা নির্বাচনে অংশ নিতে না পারে। যে রাজনৈতিক দলটি আওয়ামী লীগ 2014, 2018 এবং 2024-এ জাতিসংঘে প্রতারণা করেছে, নির্বাচনকে সংবিধানের দোহাই দিয়ে তারা রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়াই যে নির্বাচনটি একতরফাভাবে নির্বাচন করেছে, এই জন্য তারা যেন আর তাদের নিবন্ধন বাতিল করতে হবে। এবং সঙ্গে যে রাজনৈতিক দলগুলো বলছে তাদের পুনর্বাসন, সেটি যেন কোনোভাবে না হয়। এই জন্য তারা যতক্ষণ না এই দাবির সঙ্গে সরকারের উপদেষ্টারা একাত্মতা ঘোষণা করছেন ততক্ষণ পর্যন্ত এই কর্মসূচি তারা চালিয়ে যাবেন, এমনটি বলছিলেন এই কর্মসূচিতে শাফিন। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল সহ 3 দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা করেছে ইনকিলাব মঞ্চ। পথে তারা পুলিশি বাধার মুখে কাকরাইলে অবস্থান কর্মসূচি পালন করছে। এ বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী হাসিব বিল্লাহ। সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনসভা করছে পঞ্চগড়ের বোদা এবং দেবীগঞ্জ উপজেলা বিএনপি। বোদা উপজেলার সাকোয়া হাই স্কুল মাঠ থেকে জনসভার প্রস্তুতির খবর জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী জাওয়াত মাহমুদ। জাওয়াত, সভা কখন শুরু হবে আর কি বার্তা থাকবে এই সমাবেশে? আমাদের যেটি বলছিলেন, জানতে চাচ্ছিলেন যে সভাটি কখন শুরু হবে। এটি আনুষ্ঠানিকভাবে ইতিমধ্যে বেলা 2টায় শুরু হয়ে গিয়েছে এবং আজকে যেই সভাটি অনুষ্ঠিত হচ্ছে সেটি থেকে মূলত সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা সহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একটি সময়সীমা ঘোষণা করা হয়েছে। সেই নির্বাচনের বার্তা, অর্থাৎ এটি থেকে পঞ্চগড় 2 আসন, বোদা ও দেবীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এই দুটি উপজেলার যারা বিএনপির কর্মী সমর্থক আছে তারাই কিন্তু আজকে এখানে এসেছেন। এবং আজকের যেই জনসভাটি অনুষ্ঠিত হবে সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে বক্তব্য রাখবেন। আরেকটি বিষয়, ইতিমধ্যেই কিন্তু আমরা দেখছি যে এই বোদা উপজেলা যে সাকোয়া হাই স্কুল যে মাঠ, সেই মাঠে কিন্তু বিএনপির যে কর্মী সমর্থক তারা কিন্তু ইতিমধ্যেই এই সমাবেশে যোগ দিয়েছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে বিশেষ করে যুব দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল এবং আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে ঐক্য ফ্রন্ট, এই ফ্রন্টের অর্থাৎ বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে প্রত্যেকটি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এই আজকের যে সমাবেশ সেটিতে যোগ দিয়েছেন। এবং তারা বলছেন যেহেতু পঞ্চগড় একটি ভারতের সীমান্তবর্তী এলাকা এবং সম্প্রতি ভারত বাংলাদেশের ইস্যুতে বিভিন্ন ধরনের অপতথ্য প্রোপাগান্ডা চালাচ্ছে, সেহেতু এই যে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে তারা আজকে সমাবেশটি যেমন করেছে, তেমনি যেটি বলছিলাম যে ত্রয়োদশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের একটি প্রস্তুতিমূলক সভাও তারা আসলে এটাকে উল্লেখ করছেন। আরেকটি বিষয় যদি আপনাকে জানানোর চেষ্টা করি, সেটি হচ্ছে তারা এই সমাবেশ থেকে তাদের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনী বার্তা দিবেন এবং সম্প্রীতির বার্তা দিবেন, সেটি তারা প্রত্যাশা করছেন। এই ছিল আমার কাছে পঞ্চগড় বোদা উপজেলার সাকোয়া হাই স্কুল মাঠ থেকে জনসভার সবশেষ।
পঞ্চগড়ের বোদা এবং দেবীগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে জনসভার খবর জানাচ্ছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেবার পরে নতুন করে আরও 60,000 রোহিঙ্গা প্রবেশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান। দুপুরে রাজধানীর BIISS অডিটোরিয়ামে এক সেমিনার শেষে এমন তথ্য জানান তিনি। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, নতুন করে রোহিঙ্গা প্রবেশ বন্ধ করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। রোহিঙ্গা সমস্যার সমাধান না হয়, আপনারা যে শান্তির কথা চিন্তা করছেন, আপনারা যে স্ট্যাবিলিটির কথা চিন্তা করছেন মিয়ানমারে, এটা কোনোদিন সম্ভব না। ডেমোগ্রাফিক প্যাটার্ন যেটা আছে রোহিঙ্গাদের মধ্যে যারা এখানে আছে, তাদের একটা বড় অংশ হচ্ছে এখনও শিশু, অনেকে টিনেজার এবং 20-এর দশকে বয়স বেশিরভাগই। এই মানুষগুলোর সামনে যদি আপনারা কোনো আশা দেখাতে না পারেন, যদি অ্যাট দি এন্ড অফ দি টানেল কোনো আলো দেখা না যায়, তাহলে তারা কিন্তু ডেসপারেট হবে এবং ডেসপারেট মানুষ কিন্তু ডেসপারেট কার্যকলাপ করবে। গণমাধ্যমের ওয়েস্টবোর্ড পদ্ধতিকে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করে ন্যূনতম বেতন আইন কঠোরভাবে প্রয়োগের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে শ্রীডাপ মিলনায়তনে আলোচনায় কথা বলেন তিনি। মিনিমাম পে ফর জার্নালিস্ট চালু করার কথাও বলেন শফিকুল আলম। একটা সিস্টেম ইন্ট্রোডিউস করা হচ্ছে যে বেসিক মিনিমাম পে ফর জার্নালিস্ট, এটার নিচে কেউ যেন না পায়। USA তে দেখবেন কিছু কিছু জায়গায় এই যে মিনিমাম পেটা করে দেয় $15.5 পার আওয়ার। আপনি যাকে খাটান তাকে $15.5 আপনার দিতে হবে, তার উপরে আপনি কি নিচ্ছেন সেটা অন্য পড়ো, কিন্তু এটা আপনার দিতে হবে। বাংলাদেশে কোনো সংবাদপত্র, কোনো নিউজ ওয়েবসাইট, কোনো তাকে আমার নিশ্চিত করতে হবে যে সে যাকে এমপ্লয় করে তাকে এই বেসিক মিনিমাম পে জন্য তার 35,000 থাকে বা 40 থাকে। বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার প্রকৌশলী কার্যালয়ে দুদকের অভিযান চলছে। সেখানে আছেন সহকর্মী হারুনুর রশিদ, যুক্ত হব তার সাথে। হারুন, জানাবেন যে প্রকৌশলী কার্যালয়ের বিরুদ্ধে কি কি অভিযোগ এনেছে দুদক? শাফিন, ময়মনসিংহের ফুলবাড়িয়ার উপজেলা প্রকৌশলীর দপ্তরের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের অভিযোগের প্রেক্ষিতে দুদকের একটি দল এই মুহূর্তে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে অভিযান পরিচালনা করছে। আমরা দেখছি যে সকাল থেকেই দুদকের একটি টিম ফুলবাড়িয়া এসেছে এবং যে উন্নয়ন প্রকল্পগুলোর বিষয়ে দুর্নীতির অভিযোগ এসেছে সেই বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প এলাকা পরিদর্শন করে এসেছেন এবং এই মুহূর্তে তারা আছেন কিন্তু উপজেলার পরিষদ চত্বরে। এখানে তারা এসে কথা বলছেন এবং যাদের উপজেলা প্রকৌশলী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের যে সমস্ত লোকজন আছেন তারা কিন্তু এই কার্যক্রমগুলো পরিদর্শন করছেন এবং তাদের সাথে কথা বলছেন। তবে আমরা যে বিষয়টি এখানে জানতে পেরেছি যে উপজেলা প্রকৌশলীর বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, বিশেষ করে 2023-24 অর্থ বছরের 8টি উন্নয়ন প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ এসেছে। এর মধ্যে ইচাইল উচ্চ বিদ্যালয় সংস্কারে 10 লাখ টাকা, আন্ধারিয়াপাড়া BDS দাখিল মাদ্রাসার উন্নয়ন কাজে 10 লাখ টাকা, কাচিচূড়া উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন কাজে 10 লাখ টাকা এবং সলেমন্নেসা এতিমখানা ও দাখিল মাদ্রাসায় 10 লাখ টাকার উন্নয়ন কাজ এবং অন্বেষণ উচ্চ বিদ্যালয়ে 10 লাখ টাকা এবং উপজেলা পরিষদের রাস্তা HBB করণ 10 লাখ টাকা এবং উপজেলা শিল্পকলা একাডেমির জন্য 10 লাখ টাকা এবং উপজেলা চেয়ারম্যানের কোয়ার্টার মেরামতে 5 লাখ টাকার বরাদ্দ হয়। এই বরাদ্দগুলোতে কাজ না করেই টাকা আত্মসাতের একটি অভিযোগ এসেছে এবং গণমাধ্যমে এটি প্রচারিত হয়েছে। এরপরেই কিন্তু দুদকের একটি তদন্তের সিদ্ধান্ত হয় এবং এই প্রেক্ষিতেই কিন্তু দুদকের আজকে একটি টিম সকাল থেকেই এই ফুলবাড়িয়া উপজেলায় অভিযান পরিচালনা করছে এবং আমরা দেখেছি যে উপজেলা প্রকৌশলীর দপ্তরের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের অভিযোগের তদন্ত হলেও উপজেলা প্রকৌশলীকে কিন্তু আজকে তদন্তের কর্মকর্তা যারা আছেন তারা কিন্তু পাননি, তাকে অফিসে পাওয়া যায়নি এবং তারা উপজেলা এখানকার যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনিও বদলি হয়ে যাওয়ার কারণে এখানে শূন্য রয়েছে, তার সাথেও কথা বলতে পারেননি এবং উপজেলা প্রশাসনের যে প্রশাসনিক কর্মকর্তা তার রুমেও গিয়েছিলেন এবং সেইখানেও চেয়ার ফাঁকা পাওয়া গেছে এবং তাদের সাথে কথা বলতে পারেননি। তারপরেও দুদকের সদস্যরা কিন্তু তাদের যে তদন্ত সেটি অব্যাহত রেখেছেন। তো এই ছিল আমার কাছে ফুলবাড়িয়া উপজেলা পরিষদ থেকে সর্বশেষ। সহকর্মী হারুনুর রশিদ যুক্ত হয়েছিলেন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার প্রকৌশলী কার্যালয়ে দুদকের অভিযান চলছে সেই খবর জানাতে।
দেশের জ্বালানি সংকট নিরসনে বিভিন্ন মেয়াদী পরিকল্পনায় নতুন কূপ অনুসন্ধান বাড়াচ্ছে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড। এছাড়াও পুরাতন কূপে ওয়ার্ক ওভারের মাধ্যমে দৈনিক উৎপাদন 137 থেকে 250 মিলিয়ন ঘনফুটে নেওয়ার লক্ষ্য তাদের। যদিও জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক যন্ত্রপাতি এবং নতুন গবেষণার মিশেলে এই অঞ্চলে আরও গ্যাস উৎপাদন বৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। গোলজার আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন সেলিম মিয়া। দেশের সবচেয়ে পুরনো গ্যাস ক্ষেত্র সিলেটের হরিপুর। 1955 সালে দেশের প্রথম গ্যাস ক্ষেত্র হিসেবে এটি আবিষ্কৃত হওয়ার পরপরই মূলত এই অঞ্চলে প্রাকৃতিক খনিজ সম্পদ অনুসন্ধানে সচেষ্ট হয় রাষ্ট্র। তারই ধারাবাহিকতায় সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের 16টি কূপ থেকে গত এক বছরে তাদের উৎপাদন 85 মিলিয়ন ঘনফুট থেকে 137 মিলিয়ন ঘনফুটে উন্নীত করেছে। সেই সঙ্গে নতুন করে 2026 সালের মধ্যে আরও 90 মিলিয়ন ঘনফুট গ্যাস সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে। আমাদের এখানে ছিল আগে 80 to 85 মিলিয়ন আমরা দিতাম, সেখান থেকে কিন্তু জাস্ট এক বছরে আমরা কিন্তু যে প্রকল্পগুলো করেছি এর বিনিময়ে কিন্তু আমরা 85 থেকে নিয়ে এসেছি 137। আশা করছি যে এই উত্তরণটা যে আমরা আরও 60 মিলিয়ন ফ্লো অ্যাড করতে পারবো। দেশের চাহিদার চেয়ে গ্যাসের যোগান সংকট দূর করার নতুন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি 2025-এর এপ্রিলের মধ্যে সিলেটে 10 নম্বর কূপ থেকে প্রতিদিন 25 মিলিয়ন ঘনফুট আর এর বাইরেও সিলেট গ্যাস ফিল্ডের আওতাধীন আরও 2টি পুরনো কূপের সংস্কার কাজ শেষের পথে রয়েছে কোম্পানিটির। সেটি হয়ে গেলে 2025 সালের জুনের মধ্যে আরও 30 মিলিয়ন সহ দৈনিক প্রায় 55 মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন করে জাতীয় গ্রিডে যুক্ত হবে। পরিকল্পনা অনুযায়ী সব কাজ সময়সীমার মধ্যে শেষ হলে শুধুমাত্র সিলেট গ্যাস ফিল্ডই জাতীয় গ্রিডে 2026 সালের মধ্যে প্রতিদিন 250 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করতে পারবে। জাস্ট ডিমার্কেশন হয়ে গেলে আমরা আমাদেরকে বুঝিয়ে দিবে এবং বুঝিয়ে দেওয়ার পরে আমরা এই 3 কিলোমিটার পাবো। তাহলে 3 কিলোমিটার যদি হয়ে যায় তা আমরা সেই হিসেবে আমাদের যে টার্গেটেড যে এপ্রিলের মধ্যে আমরা 20 থেকে 25 মিলিয়ন গ্যাস জাতীয় গ্রিডে দিতে পারবো। বিগত 5 বছর আগে সিলেট গ্যাস ফিল্ডের যে উৎপাদন সক্ষমতা ছিল তার থেকে এখন উৎপাদন 2.7 গুণ বেড়েছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে যে প্রক্রিয়া গ্যাস উত্তোলন হচ্ছে সেটা যদি আরও আধুনিক হয় তাহলে সহজেই এর উৎপাদন আরও বৃদ্ধি করা সম্ভব হবে। এখন সময় এসছে যে আসলে আমি যেটা বললাম 3D সেসমিক করে আমাদের এই এক্সিস্টিং অয়েল ফিল্ডগুলোকেও ডেভেলপ কীভাবে ফার্দার ডেভেলপ করা যায় বা সেকেন্ডারি বা টারশিয়ারি রিকভারির দিকে আমরা যেতে পারি। সময়ের সাথে সাথে যদি প্রপারলি যদি এই ম্যানেজমেন্ট ব্যবস্থা নেওয়া হয়, প্রপার যদি এই সমস্ত ডেভেলপমেন্ট ফিল্ডগুলি ডেভেলপ করা হয়, তাহলে আমি মনে করি বাংলাদেশের বর্তমান যে ক্রাইসিস হচ্ছে এই ক্রাইসিসটা অনেকটাই হয়তো বা এখান থেকে যোগান দেওয়া সম্ভব হবে। সিলেট গ্যাস ফিল্ড বর্তমানে 16টি কূপের মাধ্যমে বছরে 33,744 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করছে। তার সাথে যোগান দিচ্ছে 37,247 ব্যারেল কন্ডেনসেট ও এনজেল। তাছাড়া 2023-24 অর্থ বছরে লাভজনক এই প্রতিষ্ঠানটি সরকারের কোষাগারে জমা দিয়েছে প্রায় 779 কোটি টাকা। গুলজার আহমেদ, এখন সিলেট। রাজধানীর বিভিন্ন অফিস পাড়া ও শপিং মলে পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা না থাকায় দীর্ঘ সময় সড়কের পাশেই রাখা হচ্ছে গাড়ি। 4 লেনের 2 লেনই পার্কিংয়ের কারণে সড়ক সরু হয়ে তৈরি হচ্ছে জনভোগান্তি ও যানজট। অবৈধ পার্কিং উচ্ছেদের কথা থাকলেও খোদ সিটি কর্পোরেশনই গুরুত্বপূর্ণ সড়কে বিভিন্ন মেয়াদে পার্কিং ইজারা দিয়ে রেখেছে। রুবেল পারভেজের ক্যামেরায় আরও জানাচ্ছেন বাইজিদ সাদ। মানুষ, গাড়ি আর ভবনের চাপে চিরেচ্যাপ্টা তিলোত্তমা ঢাকা। শখের গাড়ি বা ব্যবসায়িক প্রয়োজনে যানবাহন কেনার মানুষও কম নয় এই শহরে। কিন্তু তিলোত্তমা কি এত গাড়ির চাপ সামাল দিতে পারে? দখলে সরু ব্যস্ততম সড়ক, বাজার, মার্কেট বা অফিস ভবনের সামনে চলার পথে পার্কিং করা গাড়ি, এসবই প্রতিদিনের নিত্যসঙ্গী। কেন এমন অব্যবস্থাপনা? সরেজমিনে এখন টেলিভিশনের অনুসন্ধানে দেখা যায় রাজধানীর বেশিরভাগ ভবন বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে নেই নিজস্ব পার্কিং ব্যবস্থা। টাকা দিয়ে রাখি রাস্তার মধ্যে, চিন্তা করেন মাসে মান্তি দিয়া। ম্যাক্সিমাম অফিসের পার্কিং এর বেসমেন্ট ওইভাবে ফাঁকা থাকে না। তো গাড়িটা রাখবে কোথায়? পার্কিংই থাকবে, এই রাস্তায় থাকবে। নিয়ম বহির্ভূত নিয়ম যে এখানে আছে এখানে দেন। এই আমার হাত আটকে যাবে, আমার হাত আটকে যাবে, আস্তে করুন।
বিশেষ করে ব্যস্ততম ব্যাংকপাড়া মতিঝিলের প্রায় সব সড়কে অবৈধ পার্কিং, যে কারণে সকাল বিকেল সব সময়ই সড়কে দেখা যায় বিশৃঙ্খলা ও তীব্র যানজটের ভোগান্তি। নষ্ট হয় কর্মঘণ্টা। প্রতিটা রোডেই কিন্তু গাড়ি রাখা আছে, দেখুন চারপাশে গাড়ি মনে করেন পার্কিং করে রেখে দিয়েছে। রাস্তা মানুষের চলাচলের জায়গা, এইখানে কেন পার্কিং হবে? হাঁটতেছি পেছন থেকে হঠাৎ করে একটা গাড়ি আসলো, অনেক সময় জিনিসটা অ্যাক্সিডেন্টের কারণ হয়। ট্রাফিক বিভাগের তথ্য মতে ঢাকায় মাত্র ৩,০০০ ট্রাফিক সদস্য কাজ করছেন। ২ কোটির বেশি মানুষের এই নগরীতে, যা খুবই নগণ্য। আইনগত ব্যবস্থা নিয়ে যেন আমরা এটা ঠেকাতে পারি, কিন্তু খুব বেশি সুফল পাচ্ছি না আমরা। এটা যে কর্তৃপক্ষের দায়িত্ব অবৈধ পার্কিং বন্ধ করা, খোদ সেই সিটি কর্পোরেশনই গুরুত্বপূর্ণ সড়কে দিচ্ছে পার্কিং ইজারা। সম্প্রতি পট পরিবর্তনে বদলেছে ইজারা, কিন্তু পাল্টেনি মতিঝিলের অবৈধ পার্কিং। দৈনিক 10 জনকে দিয়ে খাস আদায় করে গাড়ি পার্কিং করাচ্ছেন ইজারাদার। ড্রাইভার না থাকলে ছায়া রাখি, সাহেব না থাকলে যে ছায়া রাখি, এটি দায়িত্ব। এখানে একজনের নাম দিয়ে আছে ইসমাইল নাম করে। খাস আদায় করতেছি এখন বর্তমানে, আমরা যা আদায় করি তা আমরা সিটি কর্পোরেশনে জমা দিই। এই পরিকল্পনাগুলো আসলে আমাদের নগর পরিকল্পনাবিদদের মাধ্যমে আমরা গ্রহণ করে থাকি। যে যানবাহন চলাচলের জন্য প্রতিবন্ধক হয়, সেই ক্ষেত্রে অবশ্যই সিটি কর্পোরেশন ব্যবস্থা নেবে। সাধারণ বিমা টাওয়ারে প্রায় ৬০০-র অধিক গাড়ি রাখার কথা থাকলেও থাকছে মাত্র ১২০টি, আর সিটি সেন্টারে ৫০০-র জায়গায় গাড়ি থাকছে ১৩০টি। এই মুহূর্তে আমরা রয়েছি সিটি সেন্টারের একটি পার্কিং ফ্লোরে। দেখেই বোঝা যাচ্ছে পুরোপুরি ফাঁকা পড়ে আছে ফ্লোরটি। ঠিক কি কারণে এখানে না রেখে সড়কে রাখা হচ্ছে গাড়িগুলো? এখানে থাকলে আমরা খোলামেলা থাকি, ডাকলে আমরা দৌড়ে যাইতে পারি। যথেষ্ট গাড়ি আমরা রাস্তায় সারি সারিতে গাড়ি রাখি, কিন্তু আমাদের পার্কিংয়ে গাড়ি আসে না। আমাদের এখানে যেরকম ফ্যাসিলিটি বা যেরকম সুব্যবস্থা আছে, ওরকমভাবে কেউ গাড়ি রাখে না। বিশেষজ্ঞরা বলছেন, গণপরিবহনের মান বাড়িয়ে ব্যক্তিগত গাড়ি কেনায় নিরুৎসাহিত করার পাশাপাশি পার্কিং চার্জ বাড়ানোর উদ্যোগ নিলে কমে যাবে এ সমস্যা। বিজ্ঞান ভিত্তিক কিছু চিন্তা করছে না, কমন সেন্স বেসিস ভাবছে যে পার্কিং তো হচ্ছেই, এখান থেকে আমি কিছু পয়সাটা পাই, আমি তো কালেক্ট করতে পারবো না, একজন কাউকে পার্কিংয়ের জন্য আমি দিয়ে দিই। এই যে দিয়ে দিলাম, সে কিন্তু একটা অফিসিয়াল অথরিটি পেয়ে গেল, সে তখন ডাকে নিয়ে এটাকে 1 লেয়ার না 3 লেয়ারে দিবে। এই জায়গায় পানিশমেন্টের ব্যবস্থা যদি করা যায়, তাহলেই কিন্তু একমাত্র টেকসই হবে। রাজধানীর বাণিজ্যিক এলাকা মতিঝিলকে বলা হয় অর্থনীতির প্রাণকেন্দ্র। স্বাধীনতার পর এমনকি গত 2 দশকে এলাকায় একের পর এক গড়ে উঠেছে অসংখ্য সুউচ্চ ভবন, অথচ অর্থনীতির চালিকায় সরাসরি ভূমিকা রাখা মতিঝিলে নেই পরিকল্পিত পার্কিং ব্যবস্থা। সমস্যাটি ঠিক আর কতটা গুরুতর হলে কর্তৃপক্ষের নজরে আসবে, প্রশ্ন জনসাধারণের। বাইজিদ সাদ, এখন, ঢাকা। এবার দেশের বাইরের খবর। আসাদ সেনাদের অস্ত্র এবং মূল্যবান সামগ্রী জমাদানের বিপরীতে অস্থায়ী বসতি কার্ড দিচ্ছে HTS। সিরিয়ার রাজধানীতে এই কার্যক্রমের মাধ্যমে নিরাপরাধ সেনা সদস্যরা স্বাভাবিক জীবন শুরুর স্বপ্ন দেখছেন। বিদ্রোহী নেতা আবু মোহাম্মদ আল জুলানির আস্থাভাজন ব্যক্তিদের দেয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রতিরক্ষা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। এদিকে নতুন সিরিয়ায় কুর্দিদের পরিণতি কি হবে তা নিয়ে বাড়ছে শঙ্কা। আরও জানাচ্ছেন নাফি আরমান মনন। দামেস্কের একটি সরকারি ভবনের সামনে জড়ো হয়েছেন কয়েকশো মানুষ। প্রথম দেখায় মনে হতে পারে দীর্ঘ এই সারি রেশন সংগ্রহের জন্য, তবে বাস্তবতা ভিন্ন। আসাদ সমর্থিত সেনা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা অস্ত্র জমা দিচ্ছেন বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের কাছে, বিনিময়ে সংগ্রহ করছেন অস্থায়ী বসতি কার্ড। 3 মাস মেয়াদী কার্ডের মাধ্যমে নতুন সিরিয়ায় স্বাভাবিক জীবন ধারণের স্বপ্ন দেখছেন একসময়কার আসাদপন্থীরা। তবে যাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ রয়েছে, এই সুবিধার বাইরে থাকবেন তারা। طوعت بالفرقة بال2009 اني اجلس وضع المعيشة بحكم انه ما عندي كان مصلحة اعيش من وراها. مبدأ الثورة اللي هي قمع الظلم والتخلص من الظلم، نحن رجعنا على صفحة جديدة اللي هي كالآتي. احنا هذا مركز تسويات لاجل تسوية اوضاع العناصر الامنية وعناصر الجيش والمجندين التابعين للفلول النظام السابق، بيأتي للمركز بيراجعنا. দেশ পুনর্গঠনের কাজ চলছে পুরোদমে। অন্তর্বর্তী সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে
মুহরাফ আবু কাসরাকে। বাশার শাসন পতনের অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন HTS এর শীর্ষ এই নেতা। আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সুসম্পর্ক তৈরির লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন আসাদ হাসান আল শিবানি। ৩৭ বছর বয়সী শিবানি এর আগে বিদ্রোহী শাসিত ইদলিবের রাজনৈতিক দপ্তরের দায়িত্ব ছিলেন। তবে ক্ষমতা পালাবদলের খেলায় ব্যাকফুটে কুর্দিরা। দেশের 4 ভাগের 1 ভাগ এলাকা কুর্দি বিদ্রোহী গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের নিয়ন্ত্রণে। রাজধানী দখলে নেয়া STSকে প্রত্যক্ষ সমর্থন দিয়েছে কুর্দিদের প্রধান শত্রু তুরস্ক। সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটসকে দমনের লড়াইয়ে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র SDF হলেও ট্রাম্প প্রশাসন সামনে এই সমর্থন অব্যাহত রাখবে কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। سيف دلجراني شكو نافا حكومة دم كده ينجوا كي حكومة تصريف أعمال جيرد بجند نافا سيما هذا جبي كارو خباتي جل دالية خدمة ده ناي استكناندن। তবে কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে শক্ত অবস্থানে তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন STS কুর্দিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে আঙ্কারা। এখনও সিরিয়ার উত্তরাঞ্চলীয় মানজিব অঞ্চলে দুপক্ষের সংঘর্ষ চলছে। নাফি আরমান মনন, এখন বিশ্ব। ব্রাজিলে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৩৮ জনের প্রাণহানি হয়েছে। দমকল বিভাগের তথ্য বলছে শনিবার ভোর রাতে দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্য মিনা জেরাইসের গুরুত্বপূর্ণ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় সাও পাউলো থেকে আসা ওই বাসে চালকসহ মোট ৪৫ জন যাত্রী ছিলেন। ঘটনাস্থল থেকে লাশ সরিয়ে নেওয়ার পর প্রাথমিক তদন্ত শুরু করেছে মিনা জেরাইস পুলিশ ডিপার্টমেন্ট। প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে CBS নিউজ জানায় প্রথমে বিকট শব্দে ওই বাসের একটি চাকা পাংচার হয়ে যায়। এরপর চালক নিয়ন্ত্রণ ধরে রাখতে না পেরে ট্রাকের সাথে ধাক্কা খায় বাসটি। ট্রাকের সাথে সংঘর্ষের সময় ছোট একটি গাড়ির সাথেও ধাক্কা খায় বাসটি। যদিও ওই গাড়ির 3 যাত্রী অক্ষত আছে বলে নিশ্চিত করেছে পুলিশ। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। আর পুলিশ জানিয়েছে দেশটির মহাসড়কে 2007 সালের পর এত বড় দুর্ঘটনা হয়নি। সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে জনপ্রিয় শহর দুবাইয়ের রাতের সৌন্দর্য বরাবরই গভীরভাবে আকর্ষণ করে পর্যটকদের। বড়দিনের ঝলমলে আলো আর সাজসজ্জা যোগ করেছে ভিন্ন এক মাত্রা। বর্ণিল আলোয় সাজানো ক্রিসমাস ট্রি, আতশবাজির প্রদর্শনী আর রকমারি খাবারের নানা আয়োজনে মন কেড়েছে পর্যটকদের। আরও জানাচ্ছেন তান কামরুল হাসান জনি। বড়দিন উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে আলাদা কোনো সরকারি ছুটি নেই। সবকিছু সচল থাকলেও বড়দিন উদযাপনের তোড়জোড় চলছে রেস্তোরাঁ থেকে শুরু করে শপিং মল পর্যন্ত। বেশিরভাগ জায়গায় এখন উৎসবের আমেজ। লাল সবুজ সোনালী LED আলোয় সেজেছে দুবাই নগরী। কোথাও কোথাও দেখা মিলছে সান্তা ক্লজেরও। দুবাইতে এবার আরো বড় পরিসরে বসানো হয়েছে ক্রিসমাস মার্কেট। 36 ফুট লম্বা ক্রিসমাস ট্রিকে কেন্দ্র করে বাহারি পণ্য আর খাবারের পসরা নিয়ে বসেছে মদিনাত জুমেরা ক্রিসমাস মার্কেট। বড়দিনের উপলক্ষে নানা আয়োজন আর আলোকসজ্জায় বৈচিত্র্য এনেছে দুবাই মিডিয়া এমপি থিয়েটার, এক্সপো সিটি, দুবাই ফেস্টিভ্যাল সিটি মল, হাপ্তুর সিটি ও গ্লোবাল ভিলেজ। সন্ধ্যা থেকে রাত বড়দিনের আনন্দ ভাগাভাগি করতে এসব মলে ভিড় করছেন নানা দেশের পর্যটকরা। দুবাইতে সব কোনো অনুষ্ঠানই খুব ভাইব্রেন্ট হয়, ফিলিংটা দারুণ হয়। সো এটা যেমন ক্রিসমাস আসছে, আমরা ভীষণ ভাবে হ্যাপি। ये मोमेंट जो है इज वेरी नाइस और हर साल ऐसा ही होता है। इनफैक्ट ये साल और ज्यादा उन्होंने डेवलप किया हुआ है और ज्यादा टूरिस्ट अट्रैक्शन किया हुआ है। तो क्रिसमस इज वेरी नाइस इन दुबई। Today I would like to show you here our Mumusu offering gift pack especially for Christmas item. বড়দিন উপলক্ষে নানা ধরনের ছাড় দিচ্ছে ছোট বড় শপিং মল। রেস্তোরাঁগুলো হাজির করেছে ক্রিসমাস স্পেশাল প্যাকেজ মেনু। কোনো কোনো রেস্তোরাঁয় বড়দিনের স্পেশাল আইটেম উপভোগ করতে খরচ হবে 500 থেকে 700 দিরহাম বাংলাদেশি মুদ্রায়, যা প্রায় 17 থেকে 24 হাজার টাকা। অন্তত 200 দেশের মানুষের বসবাস এই দুবাইতে। যে কোনো উৎসব আয়োজনে বাড়তি খরচ হলেও বিলাসবহুল স্থাপনা, উচ্চ চাহিদা সম্পন্ন জীবনযাপন, নিরাপত্তা সহ নানা সুযোগ সুবিধার কারণে পর্যটকদের অনায়াসে টানতে পারে দুবাই। শীতের এই সময় বড়দিন উদযাপন ঘিরে বরাবরই থাকে পর্যটকদের এই ভিড়। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। এখন দুপুর শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার।
ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে 6টি দুর্ঘটনা, নিহত 1, আহত অন্তত 15। ঢাকা বরিশাল নৌপথে 2টি লঞ্চের সংঘর্ষ। $300 মিলিয়ন পাচারের অভিযোগে হাসিনা জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। আনিসুল হকের 16 অ্যাকাউন্টে 21 কোটি টাকা জব্দ। প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে ইনকিলাব মঞ্চ আটকে দেয় কাকরাইলে অবস্থান। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তার দাবি। সরবরাহ বাড়াতে নতুন পুরনো কূপ খননের উদ্যোগ সিলেট গ্যাস ফিল্ডের। দৈনিক 250 মিলিয়ন ঘনফুট উৎপাদনের লক্ষ্য। এই ছিল এখন দুপুরের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন।